নমস্কার দর্শক বন্ধুরা, আবারও স্বাগতম। বিষয় যখন বন্ধ্যাত্ব, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এন্ডোমেট্রিওসিস কথাটার সঙ্গে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন। এটা একটা মহিলাদের রোগ, যেটা সমস্ত পেলভিস মানে ইউট্রাস, জরায়ু, ওভারি, ডিম্বাশয় এবং তার আশেপাশের সমস্ত অংশকে অ্যাফেক্ট করতে পারে। নাও এন্ডোমেট্রিওসিস একটা কিন্তু সারা পৃথিবী জুড়েই বড় সমস্যা, আমাদের দেশে তো বটেই। দেখা গেছে যে সারা পৃথিবীতে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 250 মিলিয়ন মহিলাদের রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ বা যাদের প্রজনন ক্ষমতা আছে এরকম মহিলাদের মধ্যে এন্ডোমেট্রিওসিসের সম্ভাবনা বা সন্ধান থাকে। আরও ইন্টারেস্টিং হচ্ছে, এর মধ্যে প্রায় 50 মিলিয়ন 48 মিলিয়নই কিন্তু আমাদের ভারতবর্ষেই মধ্যেই আছে। সুতরাং কম্পেয়ার টু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এন্ডোমেট্রিওসিস যে রোগ তার কিন্তু ইনসিডেন্স বা প্রিভ্যালেন্স আমাদের দেশে অনেক অনেক বেশি। প্রায় 10 থেকে 12% অফ দ্য রিপ্রোডাক্টিভ পপুলেশন, যাদের গর্ভধারণের ক্ষমতা আছে এরকম মহিলাদের মধ্যে কিন্তু এন্ডোমেট্রিওসিসের সন্ধান পাওয়া যায়। এবার এন্ডোমেট্রিওসিস রোগটা কি এবং এটা কেন হয়? খুব সোজা কথায় বলতে গেলে এখনও কিন্তু এই রোগটা সম্বন্ধে আমরা পুরোপুরি জানি না। এন্ডোমেট্রিয়াম হচ্ছে জরায়ুর ভেতরের যে লাইনিং, যে পর্দা, তাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি এবং এটা বিশেষ ধরনের কিছু সেল দিয়ে তৈরি হয়, যেটা কিন্তু ইউটেরাসের যে মাসল বা ওয়াল থাকে সেইটার থেকে সেলগুলো আলাদা, এবং ইউটেরাসের বাইরে আবার যে সেল থাকে যেটাকে আমরা পেরিমেট্রিয়াম বলি বা সেরোসা বলি, সেইটার থেকেও আবার এই সেলগুলো আলাদা। নাও কোনো কারণে যদি এই এন্ডোমেট্রিয়াল সেলসগুলো ইউটেরাসের মাসেলের মধ্যে চলে আসে অথবা ইউটেরাসের বাইরে সারফেসের উপর জমতে থাকে বা আরও দূরে গিয়ে ফ্যালোপিয়ান টিউব, ওভারি বা আশেপাশের যে পেলভিস বা তলপেটের যে স্ট্রাকচার আছে তার মধ্যে গ্রো করতে থাকে, তাহলে সেই রোগটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলি। এন্ডোমেট্রিওসিসের কারণ বলতে কোনো পার্টিকুলার কারণ পাওয়া যায় না, এটাকে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ বলেই ধরা হয় এবং হয়তো এর একটা জেনেটিক প্রিডিসপোজিশন বা জেনেটিক কারণ আছে। এবং যেহেতু রোগটাকে খুব ভালো করে এখনও পুরোপুরি বোঝা যায়নি, সেই কারণে কিন্তু এটার প্রিভেনশনেরও বিশেষ কোনো স্টেপ নেই এবং এটাকে কিওর করারও কোনো অ্যাবসলিউট চিকিৎসা পদ্ধতি বা ট্রিটমেন্টও কিন্তু নেই। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই রোগটা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক পরে ধরা পড়ে। তার একটা কারণ হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস, যে এই রোগটা সম্বন্ধে অ্যাওয়ারনেস যেহেতু অনেকটাই কম, সেহেতু এই রোগটা ধরা পড়ে যখন কিন্তু এন্ডোমেট্রিওসিসের কমপ্লিকেশনসগুলো হয়ে গেছে। তো তার ফলে কিন্তু অলরেডি কিন্তু রিপ্রোডাক্টিভ অর্গ্যান, পার্টিকুলারলি ওভারি, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, এগুলোর কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এন্ডোমেট্রিওসিস কিভাবে প্রেজেন্টেড হয় বা কী সিমটম নিয়ে প্রেজেন্টেড হয়? প্রাথমিকভাবে সবথেকে গুরুত্বপূর্ণ যে সিমটম সেটা হচ্ছে পিরিয়ডের সময় পেন। এই পেনটা পিরিয়ডের সময় হতে পারে, পিরিয়ড হওয়ার কয়েকদিন আগে থেকে হতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে পিরিয়ডের জাস্ট পরেও হতে পারে। এটাকে আমাদের ডাক্তারি ভাষায় ডিসমেনোরিয়া বলা হয়। কখনো কখনো এই পেনটা হতে হতে একটা ক্রনিক পেলভিক পেনের পরিস্থিতি নেয়, যে পেনটা সবসময় পেটের মধ্যে থেকে যায়। তখন কিন্তু ডিজিজ প্রসেসটা অনেকটা এগিয়ে গেছে এবং হয়তো কিছু কিছু কমপ্লিকেশনসও ডেভেলপ করে গেছে। এছাড়া পিরিয়ডের সময় কিছু কিছু প্রিমেনস্ট্রুয়াল সিমটম, নশিয়া, ভমিটিং টেন্ডেন্সি, এগুলো হতে পারে। আর এছাড়া এটার একটা বিগ সোশ্যাল ইম্প্যাক্ট আছে। এই পিরিয়ডের ব্যথা বা তলপেটের ব্যথার কারণে একটা সোশ্যাল ইম্প্যাক্ট হয়, নর্মাল লাইফস্টাইল এফেক্টেড হয়, যারা চাকরি করেন, যারা কাজ করেন তাদের অকুপেশনাল হ্যাজার্ড হয়, মানে তাদের কাজের যে
ক্ষতি হয়, মানে প্রফেশনালি ক্ষতি হয়, এবং এর কারণে তাদের ডিপ্রেশন এই ধরনের জিনিসগুলো হতে পারে। সো লাইক ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব, এন্ডোমেট্রিওসিসেরও কিন্তু একটা সিগনিফিক্যান্ট সামাজিক অ্যাঙ্গেল অথবা দিক আছে। বাট আজকে আমরা যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস এবং বন্ধ্যাত্ব। চকলেট সিস্ট একটা এন্ডোমেট্রিওসিসের বড় অংশ, সেটা কিভাবে প্রেগন্যান্সির সঙ্গে যুক্ত, এবং সেটা হলে আপনারা কি কি করতে পারেন। আমি ডক্টর প্রদীপ গোস্বামী, এই ব্যাপারে ডিরেক্টর ফিটোম্যাট ওয়েলনেস, এই ব্যাপারে আপনাদের সামনে কিছু তথ্য রাখবো। এবার বন্ধ্যাত্বের সঙ্গে এন্ডোমেট্রিওসিসের যোগাযোগটা কতটা গভীর আপনারা কিছু তথ্য দিলেই বুঝতে পারবেন। যেমন ধরুন, প্রায় 25 থেকে 50% যাদের এন্ডোমেট্রিওসিস আছে তাদের বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে। আবার যাদের এন্ডোমেট্রিওসিস আছে তাদের মধ্যে 30 থেকে 35% ক্ষেত্রে বন্ধ্যাত্ব সমস্যা আসতে পারে। সুতরাং বন্ধ্যাত্ব এবং এন্ডোমেট্রিওসিস বা তার কমপ্লিকেশনস অত্যন্ত অঙ্গাঙ্গিকভাবে জড়িত বা ডিপলি রিলেটেড। এবার এন্ডোমেট্রিওসিসের ওয়ান অফ দ্য মেন সিমটম আমরা পেন বলেই জানি, বা পেন ডিউরিং দ্য পিরিয়ড। কিন্তু আপ টু 25% এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে এই বিশেষ সিমটম ব্যথা নাও থাকতে পারে, এবং তারা পরবর্তী স্টেজ অফ লাইফে যখন তারা সন্তান ধারণের চেষ্টা করছেন বা বাচ্চা আনার কথা ভাবছেন, তখন ইনভেস্টিগেশনের পরে দেখা গেল যে তাদের এন্ডোমেট্রিওসিস আছে। এবার আমাদের মেডিসিনে ফিকান্ডিটি রেট বলে একটা কথা আছে। সেটা কি না, কেউ যদি নন টার্গেটেড ওয়েতে, মানে রেগুলার মাসে মেলামেশা করেন, তাহলে 1 in 20 চান্স থাকে, সব যদি ঠিকঠাক থাকে তাহলে 1 in 20 মানে 5% চান্স থাকে যে তারা কনসিভ করতে পারবেন, যদি পুরুষ সঙ্গী এবং মহিলাদের কোনো প্রবলেম না থাকে। আর কেউ যদি টার্গেটেড ওয়েতে, মানে ওভিলেশন টাইমের আশেপাশে মেলামেশা করেন, তাহলে তাদের 20% মানে 20% তাদের মেলামেশা করে বাচ্চা আনার সম্ভাবনা থাকে। কিন্তু কারো যদি এন্ডোমেট্রিওসিস থাকে তাহলে এই শতাংশটা কিন্তু অনেকাংশেই প্রায় 10 টাইমস কমে যায়, যে তাদের স্পন্টেনিয়াস বাচ্চা আসার সম্ভাবনা, 1 নম্বর। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে লাইভ বার্থ রেট, যেটা আমরা বলি, যে বাচ্চা এলো, তারপরে সেই প্রেগন্যান্সি সাফল্যের সঙ্গে চললো এবং তারা বাচ্চা নিয়ে বাড়ি গেলেন, সেই সম্ভাবনাও কিন্তু অ্যাক্টিভ এবং সিরিয়াস এন্ডোমেট্রিওসিসে দেখা গেছে পরিসংখ্যানগতভাবে, মানে স্ট্যাটিস্টিক্যালি কিছুটা কম। সুতরাং ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের ওপর এন্ডোমেট্রিওসিসের কিন্তু একটা সিগনিফিক্যান্ট এফেক্ট আছে। নাও কি করে এন্ডোমেট্রিওসিস ফার্টিলিটি বা বাচ্চা ধারণ ক্ষমতাকে এফেক্ট করতে পারে? মেইন যে জিনিস হয়, যে এন্ডোমেট্রিওসিসের ওভারির ওপর যে এফেক্ট হয় বা কমপ্লিকেশনস যদি ডেভেলপ করে, তাকে আমরা চকলেট সিস্ট বলে থাকি। চকলেট সিস্ট আর কিছুই নয়, ওভারির মধ্যে রক্তক্ষরণের কারণে এন্ডোমেট্রিওসিস রোগের জন্য বিশেষ ধরনের একটি ফোসকা বা সিস্ট ডেভেলপ করে, যার মধ্যে পুরনো রক্ত জমে থাকে, যেটা ডার্ক চকলেটের মতন দেখতে হয়। সেই কারণে এই নামটা তাদের দেওয়া হয় চকলেট সিস্ট। এটা বিভিন্ন সাইজের হতে পারে, একদম ছোটও হতে পারে, বা মাঝারি সাইজ, মানে 4-5-6 সেন্টিমিটারও ডায়ামিটারের হতে পারে। যদি এন্ডোমেট্রিওসিস থাকে তাহলে ওভারির যে ডিম্বাণু সেগুলোর ক্ষতি হয়, তাদের সংখ্যা কমে যায় এবং তাদের কোয়ালিটিও খারাপ হয়, যার ফলে তাদের ফার্টিলিটি বা বাচ্চা ধারণ ক্ষমতা এফেক্ট করতে পারে। আর একটা জিনিস এন্ডোমেট্রিওসিস করে, সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, যেটা একটা পাইপ যার এন্ডটা হাতের আঙুলের মতন দেখতে হয়, যেটা কিনা জরায়ু এবং ওভারির সঙ্গে কানেকশানটাকে মেনটেন করে। এন্ডোমেট্রিওসিসের কারণে এই টিউবের ক্ষতি হয়, টিউবের অ্যাডিশন হয়, যার ফলে টিউবাল ব্লক অবধি হতে পারে, এবং এই টিউবাল ব্লকের কারণে বাচ্চা আসা সম্ভব হয় না। সুতরাং এন্ডোমেট্রিওসিস মেনলি
দুভাবে বা তিনভাবে ফার্টিলিটিকে এফেক্ট করে। অ্যাডিনোমায়োসিস বলে আর একটা কন্ডিশন আছে, যেখানে কিনা ইউটেরাসের যে মাসেল তার মধ্যে এন্ডোমেট্রিওসিস যদি এফেক্টেড হয় তাহলেও বাচ্চা ধারণের যে প্রসেস সেটা বিঘ্নিত বা এফেক্টেড হতে পারে। এবার যে কাপলরা আমাদের কাছে এন্ডোমেট্রিওসিস নিয়ে আসছেন, এবার যাদের ইনফার্টিলিটি নিয়ে এসছেন এবং এন্ডোমেট্রিওসিসের ডায়াগনোসিস হয়েছে, তাদের কি ট্রিটমেন্ট অফার করা যেতে পারে। এক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর পর্যালোচনা করে তারপরেই সিদ্ধান্তটা নিতে হয়। প্রাথমিকভাবে মহিলার এজ খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখা গেছে নর্মালি এজিং যত হয়, পার্টিকুলারলি ওভারির এবং ডিম্বাণুর যে কোয়ালিটি এবং সংখ্যা সেটা যত কমতে থাকে, সেটা নর্মালি আমাদের ফার্টিলিটি বা বাচ্চা ধারণ ক্ষমতাকে এফেক্ট করে। এন্ডোমেট্রিওসিস থাকলে এই জিনিসটা বেশি হয়। সো এজ একটা গুরুত্বপূর্ণ ভ্যারিয়েবল, যেটা আমাদের ডিসিশন নিতে ইনফার্টিলিটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড হচ্ছে ডিউরেশন অফ দ্য ডিজিজ, যে কত দিন ধরে সিমটমগুলো আছে এবং তার কি কি কমপ্লিকেশনস ডেভেলপ হয়েছে, সেটাও কিন্তু আমাদের ইনফার্টিলিটি এবং রিলেটেড এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্টের মধ্যে কনসিডারেশনে নিতে হয়। 3 নম্বর হচ্ছে টিউবাল স্টেটাস, মানে তার ফ্যালোপিয়ান টিউবটা এন্ডোমেট্রিওসিসের কারণে অ্যাফেক্টেড হয়েছে কিনা বা কোনো ব্লক বা অবস্ট্রাকশন আছে কিনা। যদি সেটা থাকে তাহলে কিন্তু নর্মাল পদ্ধতিতে বাচ্চা আসার সম্ভাবনা খুবই কম, এবং সেক্ষেত্রে কৃত্রিম পদ্ধতি বা টেস্ট টিউব বেবির হেল্প নিতে হয়। এছাড়া ওভারিতে যদি কোনো কমপ্লিকেশনস হয়, যেমন সিস্ট বা চকোলেট সিস্ট ডেভেলপ করে, তাহলে কিন্তু সেটাকে আমাদের ট্রিটমেন্ট কনসিডারেশনের মধ্যে নিতে হয় এবং সেটাকে সলভ করেই বাচ্চা আনার প্রসেসটা শুরু করতে হয়। এর সঙ্গে যদি কোনো অ্যাসোসিয়েটেড মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি থাকে, তাহলে কিন্তু আমাদের পুরো ব্যাপারটা আবার করে পর্যালোচনা করতে হয় এবং দেখতে হয় যে কিভাবে ট্রিটমেন্টটা ফর্মুলেট করা যায়। এবার এন্ডোমেট্রিওসিসের যে ট্রিটমেন্ট সেটা দু ধরনের হয়। একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, মানে ওষুধের সাহায্যে করা হয়, আর একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট, মানে যেখানে অপারেশন ইনভলভড হয়। কোন কোন ক্ষেত্রে ওষুধের সাহায্যে এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট করা যেতে পারে? এন্ডোমেট্রিওসিসের যদি মেন সিমটম যদি পেন হয়, তাহলে কিন্তু কিছু ধরনের ওষুধ আছে যাদের সাহায্যে এই পেনটাকে অনেকাংশে মানে কন্ট্রোল করা যায়। যেমন ধরুন স্ট্যান্ডার্ড কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ বা গর্ভনিরোধক যে পিলগুলো, সেগুলোকে আমরা ইউজ করতে পারি। ড্যানাজল বলে একটি বিশেষ ওষুধ আছে, যেটা একটু পুরনো ওষুধ, কিন্তু এখনও অনেক ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্টের জন্য সাকসেসফুলি ইউজ করা হয়, যদিও এর কিছু সাইড এফেক্ট আছে। এছাড়া প্রোজেস্টেরন ইঞ্জেকশন বা জিএনআরএইচ অ্যানালগস অ্যান্টাগনিস্ট, তাদের সাহায্যে আমরা এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট করতে পারি ইঞ্জেকশন ফর্মে। এবার যখন সমস্যাটা বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি, তখন কিন্তু এভিডেন্স বলছে যে মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু ততটা উপযোগী নয়, যে মেডিকেল ট্রিটমেন্ট করে প্রেগন্যান্সি আনাটা কিন্তু ততটা সফল হয় না যতটা পেন কন্ট্রোলের জন্য দেখা হয়। তো মেডিকেল ট্রিটমেন্টটা ইউজুয়ালি অ্যাডজাংক্ট হিসেবে ইউজ করা হয়, এবং সেটা পোস্ট সার্জিক্যালিও অনেক সময় ইউজ হতে পারে। এবার হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ এন্ডোমেট্রিওসিস। সার্জিক্যাল ট্রিটমেন্ট দু ধরনের হয়। একটা হচ্ছে যদি আমরা মাইল্ড টু মডারেট ডিজিজ এক্ষেত্রে দেখি, যেমন ধরুন আমেরিকান ফার্টিলিটি সোসাইটি এন্ডোমেট্রিওসিসকে 4 ভাবে ভাগ করত। একটা হচ্ছে মাইল্ড, দ্বিতীয় হচ্ছে মডারেট, দ্বিতীয় হচ্ছে মিনিমাল, তৃতীয় হচ্ছে মডারেট, অ্যান্ড ফোর্থ হচ্ছে সিভিয়ার, 1 2 3 4। মাইল্ড টু মডারেট ডিজিজের ক্ষেত্রে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট যেটা করতে পারি, যে ল্যাপ্রোস্কোপির সাহায্যে যে এন্ডোমেট্রিওসিসের যে স্পটস বা এন্ডোমেট্রিওসিসের যে নোডিউল, সেগুলো আমরা লেজার বা ডায়াথার্মির সাহায্যে পুড়িয়ে ট্রিট করতে পারি বা নোডিউলগুলোকে এক্সাইজ করতে পারি। এছাড়া যদি চকলেট সিস্ট বা অ্যাডিশনস ডেভেলপ করে, তাহলেও সেগুলো ল্যাপ্রোস্কোপিক সার্জারির সাহায্যে আমরা ট্রিট করতে পারি। লাইক অ্যাডিশনস, যেখানে
ওভারি, ইউট্রাস, টিউব এগুলো সব, ইন্টেস্টিন এগুলো সব জড়িয়ে পাকিয়ে থাকে, সেগুলোকে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারির সাহায্যে ফ্রি করে দিতে পারি। যদি চকোলেট সিস্ট থাকে তাহলে আমরা চকোলেট সিস্টের সাইজের ওপর ট্রিটমেন্টটা ডিপেন্ড করে। যদি সিস্টগুলো ছোট হয়, যেমন 4 সেন্টিমিটার এর কম হয়, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা সিস্টটাকে ড্রেন করে সিস্টের ওয়ালটাকে লেজার অথবা অ্যাবলেশনের সাহায্যে পুড়িয়ে দিই। এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। এক নম্বর হচ্ছে এই অপারেশনের সাহায্যে আমরা ডিমের পরিমাণটা কিছুটা প্রিজার্ভ করতে পারি, বাট অ্যাট দ্য সেম টাইমস রেকারেন্সের কিন্তু একটা সম্ভাবনা থাকে যে কিছুদিন পরে সিস্টটা আবার রেকার করলো। কিন্তু যদি চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওটিক সিস্টের সাইজ 4 সেন্টিমিটারের বেশি হয়, তখন আমরা কি করি, সিস্টটাকে আমরা এক্সাইজ করি, মানে সিস্টটাকে আমরা বাদ দিয়ে দিই, সিস্টের যে ক্যাপসুল সেটাকে আমরা তুলে দিই। তাতে করে যে সমস্যাটা হতে পারে, আমরা কিছু ডিম্বাণু, এর যে বেডে যে ডিম্বাণুগুলো থাকে, এই সিউডো ক্যাপসুলের বেডে যে ডিম্বাণুগুলো থাকে, এই ডিম্বাণুগুলোকে আমরা লুজ করি, যার ফলে AMH ভ্যালু পোস্ট অপারেশন কিছুটা কমতে পারে। তো ইনফার্টিলিটি যদি এন্ডোমেট্রিওসিসের কারণে হয়, তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্ট একটা অতীব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এবং এক্ষেত্রে অলমোস্ট সোললি নাওএডেজ এই সার্জারিটা ল্যাপারোস্কোপিক সাহায্যেই করা হয়। কিছু ক্ষেত্রে আমরা যেরকম নোডিউল এক্সিশন করি, কিছু ক্ষেত্রে আমরা সিস্ট ড্রেন করে তাকে অ্যাবলেট করি, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা সিস্ট এক্সাইজ করি, এবং it can be followed up with medical treatment। তারপরে পেলভিস বা ইউট্রাস বা ওভারির কন্ডিশনটা যদি স্বাভাবিক করে দেওয়া যায়, তাহলে আমরা ফার্দার ট্রিটমেন্ট করে বাচ্চা আনার চেষ্টা করি। দেখা গেছে যদি সাকসেসফুলি এই জিনিসটাকে কন্ট্রোল করে, পার্টিকুলারলি মাইল্ড মডারেট কেসে আমরা যদি সাকসেসফুলি আমরা জিনিসটাকে কন্ট্রোল করে যদি বাচ্চা আনার চেষ্টা করি, এবং যদি ফ্যালোপিয়ান টিউব ঠিক থাকে এবং স্পার্মের কোনো প্রবলেম না থাকে, তাহলে কিন্তু প্রেগন্যান্সি নিজে নিজেও আসতে পারে। একটা সময় ধরে চেষ্টা করতে হয়, কারণ এন্ডোমেট্রিওসিস কিন্তু এমন একটা নটোরিয়াস ডিজিজ যেটা কিন্তু রেকারেন্সের সম্ভাবনা থাকে। সুতরাং এন্ডোমেট্রিওসিসের সাকসেসফুল ট্রিটমেন্টের পরে চেষ্টা করা হয় যত তাড়াতাড়ি গর্ভধারণ সম্ভব হয়। সুতরাং এটা যদি নর্মালি করা যায়, ওয়েল অ্যান্ড গুড, সব থেকে ভালো। কিন্তু যদি না করা যায়, তখন কিন্তু অ্যাসিস্টেড পদ্ধতি বা কৃত্রিম প্রজনন টেকনোলজি সাহায্য নিতে হয়, যেটাকে আমরা কলোকুয়ালি IVF বলতে পারি, কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে IUI বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশনের কথাও ভাবা যেতে পারে। এবার কোন কোন ক্ষেত্রে আমরা কৃত্রিম প্রজনন টেকনোলজি বা ART এই কথা ভাববো। IUI হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে ডিমগুলো ইঞ্জেকশনের সাহায্যে তৈরি করা হয়, এবং ট্যাবলেট এবং ইঞ্জেকশনের সাহায্যে তৈরি করা হয়, এবং ডিমগুলো তৈরি হয়ে গেলে শুক্রাণু, সেটা হাজব্যান্ডেরও হতে পারে অথবা দাতারও হতে পারে, সেই শুক্রাণুগুলোকে বিশেষভাবে তৈরি করে জরায়ুর মধ্যে ইনসেমিনেট করা হয় বা ঢুকিয়ে দেওয়া হয়। মাইল্ড টু মডারেট এন্ডোমেট্রিওসিসে যেখানে টিউবাল ফাংশন বা ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে এবং সঠিকভাবে ডিম তৈরিটা সম্ভব হচ্ছে, IUI-এর কথা ভাবা যেতে পারে। কোন ক্ষেত্রে কৃত্রিম প্রজনন পদ্ধতি IVF ইউজ করা হবে সেটা ডিপেন্ড করে 3-4টে পরিস্থিতিতে। 1 নম্বর হচ্ছে যখন অন্য সমস্ত ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু সাফল্য পাওয়া যায়নি এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে, এবং এন্ডোমেট্রিওসিসটাকে সার্জারি এবং মেডিসিনের সাহায্যে অনেকটাই কন্ট্রোল করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বাচ্চা আসছে না, তখন কিন্তু IVF-এর সাহায্য নিতে হবে। এছাড়া যদি ফ্যালোপিয়ান টিউবে ব্লক থেকে থাকে এন্ডোমেট্রিওসিসের কারণে, তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের IVF-এর কথা ভাবতে হবে, এবং সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করতে হবে। এজ একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। যদি মহিলাদের বয়স 35-এর বেশি হয় এবং তাদের এন্ডোমেট্রিওসিস থাকে, তাহলে অনেক ক্ষেত্রেই আমাদের IVF-এর সাহায্য নিতে হয়, এবং সেক্ষেত্রে দেরি বা হেজিটেশন করাটা অনেক ক্ষেত্রেই উপযোগী হয় না।
এছাড়া স্পার্মের যদি কোনো সমস্যা থাকে এবং সেই সমস্যা যদি নর্মাল পদ্ধতি এবং আইইউআইয়ের সাহায্যে ওভারকাম না করা হয়, তাহলেও কিন্তু এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে আইভিএফের সাহায্য নিতে হয়। যার ফলে ইন সামারি আমি যেটা বলতে চাই, এন্ডোমেট্রিওসিস আমাদের দেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা, বোথ সোশ্যালি, মহিলাদের স্বাস্থ্যের ক্ষেত্রে এবং অলসো গর্ভধারণের ক্ষেত্রে এর একটা ডিপ ইম্প্যাক্ট আছে। অ্যাওয়ারনেস বাড়ানোটা খুব গুরুত্বপূর্ণ, সঠিক সময়ে ডায়াগনোসিস করাটা গুরুত্বপূর্ণ। যাদের পিরিয়ডের সময় পেটে ব্যথা হয় এবং তারা গর্ভধারণের কথা ভাবছেন, তাদের খুব বেশি ওয়েট না করে তাড়াতাড়ি যারা রিপ্রোডাক্টিভ মেডিসিন স্পেশালিস্ট বা যারা বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ তাদের সাহায্য নিতে হবে। সঠিক ট্রিটমেন্টের সাহায্যে পরিস্থিতিটাকে কারেক্ট করে ট্রিটমেন্টের সাহায্যে অনেক ক্ষেত্রেই নর্মাল পদ্ধতিতেও বাচ্চা আনা সম্ভব হয় যদি ফ্যালোপিয়ান টিউবটা ঠিক থাকে। তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে কৃত্রিম প্রজনন পদ্ধতির সাহায্য নিতে হবে, লাইক আইইউআই এবং আইভিএফ। বাট গুড থিং ইজ যে সঠিক হাতে যদি সঠিক দক্ষতার সঙ্গে পেশেন্টের কোঅপারেশন পাওয়া যায়, তাহলে কিন্তু প্রায় বেশিরভাগ ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিসের মতন কঠিন অসুখেও গর্ভধারণ এবং সাফল্য পাওয়া সম্ভব।